হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু নিউ এপিসোড। খুব ইম্পর্টেন্ট একটা সিরিজ নিয়ে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। সেই সিরিজটা হচ্ছে পিএসসি মিসেলেনিয়াস মেন্সের জন্য। তো পিএসসি মিসেলেনিয়াস মেন্সের ভিত্তিতে তোমরা বেশ কিছু ক্লাস পেতে চলেছো। এটা হচ্ছে সেই ক্লাসগুলোর মধ্যে ক্লাস 1, যে ক্লাসে আমি তোমাদেরকে পিএসসি মিসেলেনিয়াস মেন্সের ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো এই ক্লাসটা শুরু করা যাক। তো দেখো অ্যাসপিরেন্টসরা, যে সমস্ত পিএসসি মিসেলেনিয়াসের বিগত বছরের প্রশ্ন তোমরা দেখেছো, অর্থাৎ আমরা যত ধরনের PYQ দেখেছি, ওকে, বিগত বছর যতগুলো দেখেছি, সমস্ত বিগত বছরের প্রশ্নতেই কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হচ্ছে প্যাটার্নটা। প্যাটার্ন বলতে টোটাল দুটো ট্রান্সলেশন তোমাদেরকে লিখতে দেওয়া হয়, 20 + 20। ওকে, আগে আমি একটু প্যাটার্নটা নিয়ে আলোচনা করি, তারপর ডেফিনেটলি তো ট্রান্সলেশনে আসছি। ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং হতে চলেছে, নজর দেবে, ফোকাস থাকবে, পরীক্ষা হতে চলেছে দুর্দান্ত। তো সেক্ষেত্রে 20 + 20 দুটো ট্রান্সলেশন কিন্তু তোমাদেরকে দেবে। WBCS মেইনস বা অন্যান্য মেইনসের যে ইংরেজি পেপারটা হয় সেখানে তোমরা হতে পারে একটা অপশানস পেলে, বাট এক্ষেত্রে কিন্তু ভাষাতে আমরা অপশানস পাই। বাট সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ যে ট্রান্সলেশনগুলো দেওয়া হয়, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ, ওখানে ওরা দুটোই দেবে, দুটোই করতে জানতে হবে। সেখানে দুটো ট্রান্সলেশন থাকে, টোটাল 40 নম্বর। ওকে, 2 ট্রান্সলেশন 40 মার্কস। তো আজকে আমরা জানবো হাউ টু রাইট ট্রান্সলেশন ফর WBPSC মিসেলেনিয়াস মেইনস। ওকে, আমরা প্রত্যেকেই জানি যে ট্রান্সলেশন প্রিলিমসে আসে না, সুতরাং মেন্সেই যখন আসে মেন্সের জন্য। তো এই ট্রান্সলেশনের গুরুত্বটা সম্পর্কে আগে আমি একটু আলোচনা করে নিই, তারপর আমি নেক্সট স্লাইডে যাব। প্রথম যে ব্যাপারটা হচ্ছে, তোমরা যখন WBPSC মিসেলেনিয়াস পরীক্ষাটাতে বসছো, সেখানে ট্রান্সলেশন বাদে আরও বিভিন্ন ইংরেজি রাইটিংয়ের টেকনিক্সগুলো তোমাদেরকে জানতে হবে, এবং সব কিছুর যে বেস, তুমি ট্রান্সলেশন করো, প্রেসি করো, যাই করো না কারণ, ইভেন তুমি ডুয়েস ডিরেক্টেডই করো, সব কিছুর বেসটা হচ্ছে কিন্তু ST, অর্থাৎ সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্সটা ফরমেশন করা, এবং দুটো গেম আছে এখানে, দুটো শব্দের খেলা। শব্দের খেলাটা কি? শব্দের খেলাটা হচ্ছে হাউ অ্যান্ড হোয়াট। অর্থাৎ তোমরা তো এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, দিস ইজ ট্রান্সলেশন। অর্থাৎ তোমরা এখনো অনেকে ভয়তে আছো যে আমরা ট্রান্সলেশনটা লিখবো কীভাবে। সুতরাং হাউ টু রাইট আ ট্রান্সলেশন, হাউ মানে কীভাবে। কিন্তু পিএসসির মিসেলেনিয়াসে তোমাদের থেকে এই ডিমান্ডটাও করা হবে, হাউটা তো তুমি শিখে গেলে, এবার তুমি কিভাবে লিখবে। ওকে, ট্রান্সলেশনের স্ট্র্যাটেজি তো বুঝলে, বাকি যে সমস্ত ক্লাসেসগুলো পাবে সেখানে তবে ওয়ার্ড টু রাইটটাও খুব ম্যাটার করছে। সুতরাং এইটা হচ্ছে কনসেপ্ট। একটা হয় থিওরি, একটা হয় প্র্যাকটিক্যাল। তো তা হাউ এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে থিওরি, সিম্পল থিওরি কি ট্রান্সলেশন, ট্রান্সলেশন শেখার জন্য কী কী দরকার, বাকিটা কিন্তু প্র্যাকটিক্যাল। তো এই দুটো বিষয় যখন আমরা ভালো করে শিখে যাব, আমরা কিন্তু ট্রান্সলেশনটা দারুণ করে শিখে যাব। ওকে, তো আমি এই ক্লাসটাতে তোমাদেরকে শেখাবো ট্রান্সলেশনের কিছু ডুজ অ্যান্ড ডোন্টস। প্রথমে এটা জানতে হবে, তাহলে WBPSC মিসেলেনিয়াস মেন্সের ট্রান্সলেশনে কিন্তু একটা দারুণ নম্বর তোমরা পেতে পারো। তো চলো প্রথমে আমরা ডুজ অ্যান্ড ডোন্টসের দিকে যাচ্ছি। এইখানে রয়েছে ট্রান্সলেশনের কিছু কি পয়েন্টস বা ডুজ অ্যান্ড ডোন্টস। যখন তোমাদের চোখের সামনে ট্রান্সলেশনটা আসবে, প্রথম কোশ্চেন পেপারটা পাবে, তখন ঠিক কি কি ভাবতে পারো। এখানে দুটো ব্যাপার আছে। প্রথম হচ্ছে একটা হোমওয়ার্ক, অর্থাৎ যখন মক দিচ্ছ দেন এক্সাম হল। ওকে, এখানে দুটো আছে, ভালো করে ফোকাস দিয়ে এই ভিডিওটা দেখো, আমার কথাটা শোনার চেষ্টা করো। ইউ ওয়ন্ট রিগ্রেট দ্যাট, আই ক্যান গ্যারেন্টি। প্রথমে আমি আসছি হোমওয়ার্ক, অর্থাৎ তোমরা তো প্রথম দিনই মিসেলেনিয়াস মেন্সে বসে প্রথমবার ট্রান্সলেশন করার মতো বুদ্ধি নিয়ে বসছো না, তাহলে তো ওটা ফেল করবেই, একদম গ্যারেন্টি। তোমাকে তো আগে প্র্যাকটিস করতে হবে, অন্তত প্রচুর ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি এই মুহূর্তে যত খাটবে বাকি জীবনটা সুন্দর হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। আর তোমরা যথেষ্ট সিরিয়াস, তোমরা তো বেটার জানবে। তো সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি তোমরা বাড়িতে বসে আগে ট্রান্সলেশনটা প্র্যাকটিস করবে। তাহলে কিভাবে করবে, এখানে একটু স্ক্রিনটাতে দেখবে ভালো করে। এখানে আমাদের আসে B2E ট্রান্সলেশন, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ। অর্থাৎ আরও অনেক ভাষা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয়, কিন্তু আমি পারি বাংলা থেকে ইংরেজিটা, এবং তোমরাও আশা করছি বাংলা থেকে ইংলিশটাই করবে। এবার তুমি যখন একটা ট্রান্সলেশন নেবে, হাউ টু প্র্যাকটিস অ্যাট হোম, এবং তারপরে গিয়ে তুমি এক্সাম হলে কী করে নিবে।
প্রথম, স্টাডি দ্য হোল প্যাসেজ লাইক এ স্টোরি ফর অ্যাটলিস্ট 3 to 4 টাইমস। এইখানটারই আমি এক্সপ্লেন করছি। এই 5টা পয়েন্ট তোমাদের জীবন বদলে দিতে পারি, এই গ্যারেন্টি। এই 5টা পয়েন্ট বুঝে নিয়েছো মানে ট্রান্সলেশন বুঝে নিয়েছো। বারবার বলছি কিন্তু এই 5টা পয়েন্ট নিয়েই কিন্তু জানতে হবে। ওকে, প্রথমে যেটা বলা রয়েছে, যখন প্যাসেজটা আমাদের সামনে আসবে তখন এই প্যাসেজটাকে খুব ভালো করে পড়বো, গল্পের মতো পড়বো। আমরা যখন প্যাসেজটা পড়া শুরু করব, আমরা কিন্তু কোনো রকম কোনো চিন্তা ভাবনা টেনশন কিচ্ছু নেব না। আমরা টেনশন ছাড়া পড়বো, জাস্ট আমরা একটা গল্প পড়ছি সেই হিসেবে পড়বো। প্যাসেজটা যে কোনো জনরার হতে পারে, ঐতিহাসিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, কোনো গল্প হতে পারে, কারোর জীবনের গল্প হতে পারে, টেকনিক্যাল হতে পারে, মহাজাগতিক হতে পারে, মিথিক্যাল হতে পারে, যা খুশি হতে পারে। কিন্তু আমরা সেই প্যাসেজটাকে পড়বো গল্পের মতো করে। প্যাসেজটাকে গল্পের মতো করে যখন প্রথমবার পড়বো, শিওর শট জানি আমরা প্রথমবার পড়ে জাস্ট প্যাসেজটা কিসের ওপর হয়তো বুঝতে পারবো। কিন্তু যখন আমরা এই প্যাসেজটাকে 3 থেকে 4 বার পড়ে ফেলবো, তখন কিন্তু প্যাসেজটা সম্পর্কে আমাদের কাছে একটা নতুন ধারণা তৈরি হবে, হুইচ উইল বি ভেরি ফ্রুটফুল ফর মিসেলেনিয়াস মেন্স এক্সাম টু স্কোর হাই। এরকমভাবে যখন আমরা 3-4 বার পড়ে ফেলবো প্যাসেজটাকে, তখন আমাদের কাছে প্রথমবার পড়ার তুলনায় অনেক বেশি মেটেরিয়াল মানসিকভাবে আমাদের কাছে থাকবে। এটা তোমরা লক্ষ্য করে দেখবে, যখন আমি এর পরেও আরও দুটো ট্রান্সলেশন এই ক্লাসেই করাতে চলেছি, সিঙ্গেল ক্লাসে আমরা আরও দুটো ট্রান্সলেশন পেতে চলেছো মিসেলেনিয়াস মেন্সের মতো কমনযোগ্য সেরকমই ট্রান্সলেশন, তখনই তোমরা বুঝতে পারবে যে কেন আমি 3 থেকে 4 টাইমস বলেছিলাম। এবার এক্ষেত্রে একটা প্রসঙ্গ আছে, যারা ট্রান্সলেশনটা ইনিশিয়ালি করছো তাদের জন্য 3, 4, 5 টাইম ট্রান্সলেশনটা পড়া জরুরি। 3 থেকে 5 বার ট্রান্সলেশনটা পড়লে ভালোই বুঝতে পারবে যে প্রথমবার ট্রান্সলেশন পড়ে যেটা তোমার লেখার ক্ষমতা হচ্ছিল, 3 থেকে 5 বার যখন ট্রান্সলেশন করছো লেখার ক্ষমতা কিন্তু অনেকটাই গ্রো করে যাবে, কারণ তুমি জিনিসটাতে সময় দিয়েছো অনেক বেশি। এবং তুমি যখন যখন একবার করে রিডিং দেবে, তোমার আরও আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, আন্ডারস্ট্যান্ডিংটা ট্রান্সলেশনের ওই প্যাসেজটার প্রতি মজবুত হবে। ওকে, এই মজবুত ব্যাপারটাই তো দরকার। তো সেই জন্য যে কোনো প্যাসেজকে 3 থেকে 4 বার করে পড়তে হবে। এবার পরের লাইনটাতে কি লেখা আছে, ডোন্ট অ্যাটেম্প্ট টু কুইক। ওকে, ডোন্ট অ্যাটেম্প্ট টু কুইক। আমি বহু ছাত্রছাত্রীকে ভুলটা করতে দেখেছি। ট্রান্সলেশনটা যেহেতু বাংলাতে থাকে, বাংলা ভাষাটা যেহেতু তোমরা পড়তে পারো, তাই শুরুতেই যখন ট্রান্সলেশনটা আসবে পড়েই কোনো রকম কোনো অ্যাটেম্প্ট করতে যাবে না, তাতে কিন্তু নম্বরটা কমে যাওয়ার চান্স থাকে। আর এখানে আমি ডিরেক্টলি বলছি, নম্বর কমে যাওয়া মানে কম্পিটিটিভে বাদ পড়ে যাবে। এটা তো অ্যাকাডেমিক্স বা কলেজ নয়, বা এটা এইচএস এক্সামও নয়, যেখানে তোমাকে একটা নম্বর দিল, তুমি একটা কোয়ালিফাইং মার্কস কভার করলে পাস করে গেলে। কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে থাকবে না, এখানে কিন্তু তোমাকে পাসই করতে হবে। সুতরাং তুমি যেহেতু তোমার কাছে সময় থাকবে, তুমি কুইক অ্যাটেম্প করতে হবে এমন কোথাও লেখা নেই। বিশ্বাস করো, তুমি ভদ্রভাবেও অ্যাটেম্প করতে পারবে। তো তুমি যেটা করবে সেটা তুমি ধীরে ধীরে ট্রান্সলেশনটা পড়বে। ইউ উইল হ্যাভ টাইম, তোমার কাছে সময় থাকবে। অন্তত 2-3 বার পড়ার মতো সময় তোমার কাছে কিন্তু ডব্লিউপিএসসি তার কোশ্চেন পেপারের মাধ্যমে অবশ্যই দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি এটাকে ভালো করে পড়বে, পড়ার পরেই কিন্তু অ্যাটেম্প করবে। অনেক ক্ষেত্রে যেটা হয়, মানুষ ছেলেপুলেরা কিন্তু টেনশনে পড়ে গিয়ে তাড়াতাড়ি অ্যাটেম্প করতে গিয়েই কিন্তু ভুলটা করে ফেলে। তো এই ভুলটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, ইট ইজ টু ডেঞ্জারাস এই মুহূর্তে। এটা আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, 12 বছরের শিক্ষকতা। 2011 সালে আমি প্রথম পড়ানো শুরু করেছিলাম, এবং এই সালটা আমরা প্রত্যেকেই জানি। তো ইটস লাইক 12-13 বছর হয়ে গেছে। তো আমি কিন্তু লিটারালি স্কুল থেকে কলেজ থেকে শুরু করে তোমাদের কম্পিটিটিভ লাইন, এই ভুলটা কিন্তু দেখেছি। তোমরা যে সাবজেক্টেই কাঁচা, সেই সাবজেক্টেও তোমরা খুব তাড়াহুড়ো করো। মাথায় রাখবে, যে কোনো যুদ্ধ জেতার জন্য কিন্তু কাম থাকা খুব জরুরি, এবং এই যুদ্ধতে তো আরও জরুরি, কারণ এই ভাষাটা আমাদের নয়। আমাদের ভাষা বাংলা, আমাদেরকে ইংরেজি লিখতে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমাদেরকে শিখতে হবে। এই ভাষাটা আমরা না শিখলে আমরা পরীক্ষাতে পিছিয়ে পড়বো। সেই কারণেই ডোন্ট অ্যাটেম্প্ট টু কুইক। এটা গেল প্রথম পয়েন্ট। চলে আসছি সেকেন্ড পয়েন্ট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ। অর্থাৎ যখন কোনো প্যাসেজ তোমার ট্রান্সলেশনে এসেছে, সেটাকে তো তোমাকে ইংরেজিতে লিখতে হচ্ছে। তো তাই যে প্যাসেজটার সারমর্মটা কী, এসেন্সটা কী, প্যাসেজটা দিয়ে তুমি একজন ব্যক্তি হিসেবে কী ফিল পাচ্ছ, সেটা কিন্তু জানা বোঝা খুব জরুরি। যদি আমরা সেটা না জানি, না বুঝি, ইট উইল বি ভেরি ডেঞ্জারাস ফর আস। আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব। সুতরাং আমাদেরকে প্যাসেজের এসেন্সটা কিন্তু বুঝতে হবে, অবশ্যই বুঝতে হবে প্যাসেজের এসেন্সটা। প্যাসেজের এসেন্স যদি আমরা বুঝে যাই, তাহলে কিন্তু আমাদেরকে ট্রান্সলেশনটা করতে সহজ হবে, এবং আমরা হতেই পারে সেই মুহূর্তে সাইকোলজিক্যালি এমন কিছু শব্দ, এমন কিছু ভাষ্য ব্যবহার করতে পারবো, যেটা কিন্তু
আমাদেরকে অন্যদের থেকে অনেকটা এগিয়ে রাখবে। আমরা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি নম্বর ক্যারি করতে পারবো। আমরা যতটা নম্বর ক্যারি করতে পারবো আমাদের জন্য কিন্তু ততটাই সেটা ভালো হবে, এটা কিন্তু মাথায় রেখো। তাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ, প্যাসেজের এসেন্সটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যদি উদাহরণস্বরূপ বলি তাহলেও খুব সহজভাবেই বুঝতে পারবে। উদাহরণস্বরূপ হচ্ছে, তো একটা প্যাসেজ ধরো পলাশির যুদ্ধ থেকে এসেছে। কোথা থেকে এসেছে? পলাশির যুদ্ধ থেকে। তো সেই যুদ্ধ থেকে একটা ধরো প্যাসেজ তুলে দিয়েছে, তুমি প্যাসেজটা ভালো করে যখন পড়বে 3 থেকে 4 বার, তবে গিয়ে তুমি প্যাসেজটার এসেন্সটা বুঝতে পারবে যে এটা একটা ঐতিহাসিক জায়গা থেকে দিয়েছে। তো আমি এখানে কি ধরনের ভাবে এই লেখাটাকে লিখবো, কারণ তুমি যেভাবে লিখবে তোমার নম্বরটা সেরকমভাবেই কিন্তু খাতায় পড়বে, তাই না? ব্যাস এই কারণে এসেন্স অফ দ্য প্যাসেজটা বোঝা জরুরি। এবার এটার সাথে কিন্তু ওপরের একটা কানেকশন আছে, অর্থাৎ আমাদের পয়েন্ট ওয়ানে কী বলা রয়েছে? পয়েন্ট ওয়ানেও কিন্তু বলা আছে যে আমাদের প্যাসেজটা 3 থেকে 4 বার পড়তে হবে। এবার ভালো করে দেখো, এই 3 থেকে 4 বার প্যাসেজটা যেই পড়বে এটা একটা সার্কেল, তাহলে কিন্তু তুমি এসেন্স অফ দ্য প্যাসেজটা ধরে ফেলতে পারবে। তো আশা করছি প্রত্যেকে খুব ইন্টারেস্টিং এবার লাগছে যে এতটা সহজ ছিল ব্যাপারটা। এক্স্যাক্টলি এতটা সহজই ছিল। এরপর চলে আসছি 3 নম্বর পয়েন্টে। এই পার্টটা বুঝে যাওয়া মানে এবার শুধু ট্রান্সলেশন প্র্যাকটিস আর দারুণ নম্বর। তো 3 নম্বর পয়েন্টটাকে চলো দেখে নেওয়া যাক। সেক্ষেত্রে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে যে দেয়ার শুড বি নো লিটারাল ট্রান্সলেশন আনটিল ইট ইজ নিডেড। এই 3 নম্বর পয়েন্টটা কিন্তু প্রত্যেকেই মাথায় রাখো। এই পয়েন্টটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, ট্রান্সলেশনে যারা খুব ভালো নম্বর পায়। সেটা হচ্ছে আমাদের এখানে যে ট্রান্সলেশনটা আসে, সেক্ষেত্রে ধরো আমার মাথা যন্ত্রণা হচ্ছে, এটার ইংরেজিটা হবে আই এম হ্যাভিং আ হেডেক, রাইট? এই হ্যাভিং মানে কিন্তু আমরা বাংলায় হ্যাভ মানে শুনেছি আছে, আই হ্যাভ আ কার, তাই না? কিন্তু ইংরেজিতে কিন্তু ওটার লিটারাল ট্রান্সলেশন হয় না, আমরা সেন্সটাকে ট্রান্সলেট করি, রাইট? এখানে কিন্তু সেই কনসেপ্টটা আমি ডিসকাস করেছি। দেয়ার শুড বি নো লিটারাল ট্রান্সলেশন আনটিল ইট ইজ রিডেড, অর্থাৎ প্রত্যেকটা ভাষার তো নিজের নিজের একটা বিউটি আছে। সুতরাং আমরা ট্রান্সলেশনটা সেভাবেই করবো যাতে সেই শব্দটা বা সেই সেন্টেন্সটা যেটা বলতে চেয়েছে এর বাইরে কিন্তু আমরা কোনো কিছু করবো না, জাস্ট যেটা বলতে চেয়েছে আমরা ওটাকেই করবো। তাই দেয়ার শুড বি নো লিটারাল ট্রান্সলেশন আনটিল ইট ইজ নিডেড। আশা করি প্রত্যেকে বুঝেছো যে ট্রান্সলেশনে ঠিক যেটা লেখা আছে ওটাকে কি আমরা পুরোপুরি ঘুরিয়ে ইংরেজি করব? অবশ্যই যদি ওটা করা যায় তাহলে কেন করবে না, কিন্তু যদি না করা যায়, সেটা যদি ইংরেজি লেখাটা একটু অন্যরকম হয়, তাহলে কিন্তু বাবু ওটাই করতে হবে, ওর বাইরে কিন্তু পারবে না। অর্থাৎ আই হ্যাভ আ কার আর আই হ্যাভ আ হেডেকের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আমার একটা গাড়ি আছে, এটাকে বাংলাতে করা যায়, অর্থাৎ আই হ্যাভ আ কার, ওটার বাংলা হচ্ছে আমার একটি গাড়ি আছে। কিন্তু আই হ্যাভ আ হেডেক তুমি কি বাংলায় এভাবে বলো যে আমার একটা মাথা ব্যথা আছে? এটা তো আমরা বলি না। আমরা তাহলে কি বলি? আমার মাথা ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে একটা ওই সেন্সে ব্যবহার করা হয়। তাই লিটারাল ট্রান্সলেশন কিন্তু এক্ষেত্রে হলো না যে আমার মাথা ব্যথা হচ্ছে, আমরা সেন্সটাকে ট্রান্সলেট করলাম। তো সেন্স ট্রান্সলেশনটাও কিন্তু খুব জরুরি। সবসময় যে ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন হবে এরকম কিন্তু একদমই নয়, ঠিক আছে? এটা একটু মাথায় রাখতে হবে। চলে আসছি পয়েন্ট নম্বর 4-এ। আশা করছি প্রথম 3টে পয়েন্টের মধ্যেই তোমরা বুঝে গিয়েছো যে ট্রান্সলেশন যদি সঠিকভাবে শেখা যেত বা শেখা যায়, তাহলে ট্রান্সলেশন যে কোনো পরীক্ষাতেই আটকানোর কথা না, শুধু একটু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে হবে, ক্লাসগুলোকে একটু করতে হবে। সেক্ষেত্রে 4 নম্বর পয়েন্টটা আমরা একবার দেখে নিই। 4 নম্বর পয়েন্টে বলা রয়েছে বি কাম ওয়াইল চুজিং দ্য স্টক অফ ওয়ার্ডস, ইট ম্যাটার্স। স্টক অফ ওয়ার্ড মানে কি? খুব পাতি বাংলায় আমরা যেটাকে শব্দকোষ, শব্দভাণ্ডার কিংবা ভোক্যাবস বলি। ভোক্যাবস মানে এটা জেনজি ওয়ার্ড, বা বড় করে যেটাকে ভোকাবুলারি বলা হয়, ভোকাবুলারি যেটাকে বলা হয় সেই বিষয়টা। তো যে কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে স্টক অফ ওয়ার্ডস কিন্তু বড় জরুরি। স্টক অফ ওয়ার্ডস বাদে ট্রান্সলেশন কখনো হতেই পারে না। স্টক অফ ওয়ার্ডস মানেটাই হচ্ছে যে তোমার শব্দভাণ্ডার যতটা শক্তিশালী ততটাই ভালো তুমি তোমার ট্রান্সলেশনটাতে নম্বর পাবে। এটা নয় যে তুমি ট্রান্সলেশন করতে পারবে না, কেউ 10 পাচ্ছে তুমি সেখানে 15 পাবে, তাহলে এবার 15 পেলে 5 নম্বর বেড়ে যাচ্ছে, এবং সেটা কিন্তু স্টক অফ ওয়ার্ডসই সম্ভব। ধরো তারও গ্রামাটিক্যাল সেন্স আছে, তোমারও গ্রামাটিক্যাল সেন্স আছে, তারও সেন্টেন্স স্ট্রাকচার ভালো, তোমারও সেন্টেন্স স্ট্রাকচার ভালো, কিন্তু তুমি দেখলে সে 2-3 নম্বর বেশি পাচ্ছে। হতে পারে সে কোনো কোনো জায়গাতে স্টক অফ ওয়ার্ডসটা ভালো দিয়েছে, তাই তো? সেই জন্য স্টক অফ ওয়ার্ডসটা কিন্তু থাকা জরুরি। এবার প্রশ্ন আসতে পারে, স্যার মিসেলেনিয়াস তো কয়েক মাসের মধ্যে কীভাবে বাড়াবো? এখন আর ওরকম বাড়ানোর মতো কিছু নেই। এটা বাড়ানোর একটা অত্যন্ত ভালো টেকনিক হচ্ছে এই যে ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করবে, তার মধ্যে থেকেই তোমার স্টক অফ ওয়ার্ডস বাড়তে থাকবে। থিওরিটিক্যালি স্টক অফ ওয়ার্ডস বাড়ানোর কোনো মানে নেই, তোমরা প্র্যাকটিস করতে করতেই স্টক অফ ওয়ার্ডস বাড়িয়ে নিতে পারবে। ওকে, সুতরাং জাস্ট কিপ প্র্যাকটিসিং, স্টক অফ ওয়ার্ড তোমরা বাড়াতে পারবে, অসুবিধের কিচ্ছু নেই, ঠিক আছে? এবারে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, প্রত্যেককে বলবো
একটু মন দিতে। 5 নম্বর পয়েন্টটা, 5 নম্বর পয়েন্টে বলা আছে, ইফ পসিবল দেন ফার্স্ট রাইট বাই এ পেন্সিল, দেন রিভাইজ দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড দেন কমপ্লিট ইট বাই পেন। খুব সুন্দর একটা কথা এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে আগে ট্রান্সলেশনটাকে যখন পড়বে, পড়ে তুমি আগে পেন্সিলে লিখে নাও। হতে পারে তারপর তুমি পেন্সিলে লেখার পর দেখলে যে এই জায়গাটা এটার থেকে একটু বেটার হতে পারতো, তখন কিন্তু তুমি সেটাকে বদলাতে পারবে, তারপর তুমি সেটাকে পেন দিয়ে লেখো। এটা আমি এক্সামের কথা বলছি, যদি সময় থাকে, ঠিক আছে? ইচ্ছা থাকলে উপায় ভালো রকমভাবে হয়। মাধ্যমিক পরীক্ষাতে অনেকে খাতা মুড়িয়ে লিখেছে, অনেকে লিটারালি মাধ্যমিকে এরকম চারদিকে দাগ দিয়ে সুন্দর করে লিখেছে, সবটাই চয়েসের ওপরে। আমি এখানে 20-তে 10 পাওয়া থেকে 20-তে 18 পাওয়া অবধি শিখিয়ে দিচ্ছি, একদম তোমাদের কাছে, যে তোমরা কি করে 70 to 75% অবধি স্কোর করতে পারবে ট্রান্সলেশন, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। ঠিক আছে, পারবে, সেটা পসিবল ট্রান্সলেশন। তো এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন আমাদের সকলকে ট্রান্সলেশনে করতে হবে। এই ছিল 5খানা পয়েন্ট, আমি একবার 5টা পয়েন্ট ঝালিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে স্টাডি দ্য হোল প্যাসেজ লাইক আ স্টোরি, মিনিমাম 3 to 4 টাইমস, 3 থেকে 4 বার আমাদেরকে স্টোরিটা পড়তে হবে বা প্যাসেজটা পড়তে হবে একটি গল্পের মতো। আমরা খুব তাড়াহুড়ো করব না, ডোন্ট অ্যাটেম্প টু কুইক, এটা এখানে বারবার লিখে দিই যাতে তোমাদের সাইকোলজিক্যালি এটা কাজ করে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ, প্যাসেজটার এসেন্সটা বুঝতে হবে, জনরা নয়। প্যাসেজটা কী সেটা 2-3 বার বললেই বোঝা যাবে, প্রথমবারই বোঝা যায়। প্যাসেজটা ঐতিহাসিক, প্যাসেজটা সামাজিক, অর্থনৈতিক, আর্থসামাজিক, জিওপলিটিক্যাল, কী বোঝা যায়, কিন্তু প্যাসেজটা কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, ওটা ধরা খুব জরুরি। তাই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য এসেন্স অফ দ্য প্যাসেজ। 3 নম্বরে আসছে দেয়ার শুড বি নো লিটারাল ট্রান্সলেশন আনটিল ইটস নিডেড। ওই যেটা বললাম, আমার একটি গাড়ি আছে, আমার মাথা ব্যথা হচ্ছে, আই হ্যাভ আ কার, আই হ্যাভ হ্যাভিং আ হেডেক, দুটো গেম কিন্তু একদম আলাদা। তাই লিটারাল ট্রান্সলেশন কিন্তু করার কথা যত ভাববে তত নম্বর কমবে, তাই যেখানে যতটা দরকার আমরা সেখানে ঠিক ততটাই দেবো। নেক্সট, বি কাম ওয়াইল চুজিং দ্য স্টক অফ ওয়ার্ডস, অর্থাৎ ভোকাবুলারি চুজ করার সময় কিন্তু বেশ সংযত থাকতে হবে, যে আমি যে ভোকাবুলারিটা চুজ করছি সেক্ষেত্রে যাতে আমার মার্কসটা এদিক ওদিক না হয়ে যায়। আমরা খুব কঠিন ভোকাবুলারিতে গেলেই যে বিশাল নম্বর পাবো এমনটাও নয় তো। কিপ ইট সিম্পল, যত সিম্পল রাখবে তত ভালো নম্বর তোমার ঝুলিতে আসতে পারে, এবং এটাও সত্যি কথা। কিপ ইট সিম্পল, ওকে? তো এরপরে লেখা রয়েছে দরকারে আমরা পেন্সিল দিয়ে লেখার পর ওটাকে আবার পেন দিয়ে লিখতে পারি ইফ পসিবল, ওকে? ইফ পসিবল। তো এই ছিল টোটাল 5টা কি পয়েন্টস ডুজ অ্যান্ড ডোন্টস এর মধ্যে। চলো এবার মিসেলেনিয়াস পেন্সের দুটো খুব ইম্পর্টেন্ট ট্রান্সলেশন দেখে নেওয়া যাক। তোমাদের স্ক্রিনের সামনে এই মুহূর্তে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ট্রান্সলেশন কিন্তু রয়েছে, যেটাকে আমি এখন ইন ডিটেলে পড়াবো, একদম আই সোয়্যার ইন ডিটেলে পড়াবো। চলো দেখে নিই। তো কি বুঝছি প্রথম ট্রান্সলেশনটা দেখে? এখানেও দুটো ট্রান্সলেশন আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম 20+20 40 টোটাল। ট্রান্সলেশনটাতে প্রথমে বাংলা প্যাসেজটা পড়ে দিচ্ছি, এখানে আমি একবার থেকে দুবার করেই পড়াবো, তোমাদেরকে বলে দিয়েছি ইউ নিড টু রিড 3 to 4 টাইমস, রাইট? তো এখানে বলা রয়েছে মানুষের জীবনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ায় না, এটি আমাদের চিন্তাধারার বিস্তার ঘটায় এবং আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। যেসব শিশু ছোটবেলা থেকে বই পড়তে শুরু করে তারা ভবিষ্যতে মেধাবী ও সৃজনশীল হয়ে ওঠে। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন জাতির ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের নতুন দিক নির্দেশনা দেয়। বর্তমান বিশ্বে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রভাব বাড়ছে, সেখানে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে গেছে, কিন্তু বইয়ের যে মানসিক শান্তি এবং গভীরতার অনুভূতি পাওয়া যায় তা অন্য কোনো মাধ্যম থেকে পাওয়া যায় না। বই আমাদের বন্ধু, যা আমাদের কখনোই একা থাকতে দেয় না। জীবনের বিভিন্ন সংকট এবং সমস্যার মধ্যে পড়লে বইয়ের সাহায্যে আমরা সঠিক সমাধান পেতে পারি। বই পড়া আমাদের ব্যক্তিত্ব বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, তাই আমাদের উচিত, সকলের উচিত নিয়মিত বই পড়ার অভ্যেস গড়ে তোলা এবং বইয়ের জগতে ডুবে যাওয়া। এই হচ্ছে আমাদের বাংলা প্যাসেজটা। প্রথমবার পড়ে কি বুঝছি? প্রথমবার পড়ে বুঝছি এখানে বই পড়ার একটা প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হচ্ছে। আশা করি প্রত্যেকে বুঝছি বই পড়ার একটা প্রয়োজনীয়তা। তো ঠিক আছে, মানলাম বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে যখন বলা হচ্ছে, আরও একবার ট্রান্সলেশনটার বাংলাটা পড়ে আমরা ইংরেজিতে যাব। দ্বিতীয়বার যদি পড়ি, বলা রয়েছে মানুষের জীবনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। বই শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ায় না, এটি আমাদের চিন্তাধারার বিস্তার ঘটায় এবং আমাদের মানসিক বিকাশে সাহায্য করে। ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। যেসব শিশু ছোটবেলা থেকেই বই পড়তে শুরু করে
তারা ভবিষ্যতে মেধাবী এবং সৃজনশীল হয়ে ওঠে। বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন জাতির ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি সম্পর্কে জানতে পারি। এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের নতুন দিক নির্দেশনা দেয়। বর্তমান বিশ্বে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেটের অভাব বাড়ছে, সেখানে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে গেছে। কিন্তু বইয়ের যে মানসিক শান্তি এবং গভীরতার অনুভূতি পাওয়া যায়, তা অন্য কোনো মাধ্যম থেকে পাওয়া যায় না, সম্ভব নয়। বই আমাদের বন্ধু, যা আমাদের কখনোই একা থাকতে দেয় না। জীবনের বিভিন্ন সংকট বা সমস্যার মধ্যে পড়লে বইয়ের সাহায্যে আমরা সঠিক সমাধান পেতে পারি। বই পড়া আমাদের ব্যক্তিত্ব বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তাই আমাদের সকলের উচিত নিয়মিত বই পড়ার অভ্যেস গড়ে তোলা এবং বইয়ের জগতে ডুবে যাওয়া। এই হচ্ছে আমাদের প্যাসেজটা। এবার আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদেরকে বেঙ্গলি টু ইংলিশ করে দেখাবো। তার আগে একবার ইংরেজি প্যাসেজটা পড়ে শুনিয়ে দিই, তারপর আমি বাংলা থেকে একটা লাইন এবং ইংরেজি থেকে একটা লাইন অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে ভেঙে ভেঙে পড়ে দেবো। ইংরেজিতে বলা রয়েছে, দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস ইন হিউম্যান লাইফ ইজ ইমেন্স। Books not only enhance our knowledge, but also broaden our thinking and help in our mental development. It is crucial to cultivate the habit from an early age. Children who start reading at a young age grow up to be intelligent and creative individuals. Though reading, we can learn. Though reading, we can learn about the history, culture, science, literature, and other aspects of different nations. It changes our perspectives and guides us in new directions. In today's world, where technology and internet are gaining influence, people's interest in reading has somewhat diminished. However, the mental peace and depth that can be gained from books cannot be found through my other media. Books are our friends that never let us feel alone. When faced with life, crises and problems, we can find the right solutions with the help of books. Reading also plays a significant role in development of our personality. Therefore, it is essential for everyone to develop a regular habit of reading and immerse themselves in the world of books. এই ছিল হচ্ছে ইংরেজিটা। এবার আমরা লাইন বাই লাইন দেখার চেষ্টা করি। তো দেখো, এবার লাইন বাই লাইন যেটা আমরা পড়ব, প্রথমে বলা রয়েছে মানুষের জীবনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। অর্থাৎ the importance of reading books in human life is immense. Immense মানে হচ্ছে অপরিসীম। অর্থাৎ আমরা বলে বোঝাতে পারবো না যে একটা বই পড়ার গুরুত্ব আমাদের জীবনে ঠিক কতটা। ওকে, এখানে সেটাই বলা হচ্ছে। কিন্তু দ্য ইম্পর্টেন্স অফ রিডিং বুকস, অর্থাৎ বই পড়ার যে গুরুত্ব সেটা আমাদের জীবনে ঠিক কতটা, এটাই এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে। ওকে, পরের লাইনটাতে কি রয়েছে? পরের লাইনটাতে বলা রয়েছে, বই শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ায় না, এটি আমাদের চিন্তাধারার বিস্তার ঘটায় এবং মানসিক বিকাশে সাহায্য করে। আরেকবার পড়িনি, বই শুধুমাত্র আমাদের জ্ঞান বাড়ায় না, এটি আমাদের চিন্তাধারার বিকাশ ঘটায় এবং আমাদের মানসিক বিকাশও কিন্তু সাহায্য করে। কি লেখা রয়েছে তাহলে এটার ইংরেজিতে? বুকস নট অনলি এনহ্যান্স আওয়ার নলেজ বাট অলসো ব্রডেন আওয়ার থিঙ্কিং অ্যান্ড হেল্প ইন মেন্টাল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে বুঝতেই পারছি যে বুকস নট অনলি এনহ্যান্স আওয়ার নলেজ, মানে শুধুমাত্র যে আমাদের নলেজকে এনহ্যান্স করছে তা নয়, এছাড়াও আমাদের যে ব্রড করছে আমাদের থিঙ্কিংকে এবং আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট করতেও কিন্তু সাহায্য করছে। অ্যান্ড হেল্প ইন আওয়ার মেন্টাল ডেভেলপমেন্ট, খুব সুন্দর করে বলা হলো যে মানসিক বৃদ্ধিতেও সাহায্য করছে। তাকে এখানে লেখাই ছিল চিন্তাধারার বিস্তার আর মানসিক বিকাশ। চিন্তাধারার বিস্তার বলতে আমাদের নলেজটা বাড়ায়, এনহ্যান্স আওয়ার নলেজ, ঠিক আছে, আমাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়ায় এবং আমাদেরকে ব্রড করে আমাদের থিঙ্কিং এবং আমাদের মেন্টাল ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। তার পরের লাইনটাতে কি লেখা? ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আবার পড়ছি, ছোটবেলা থেকেই বই পড়ার অভ্যেস গড়ে তোলা অত্যন্ত জরুরি। কি লেখা সেটার ইংরেজি? ইট ইজ ক্রুশিয়াল টু কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং ফ্রম অ্যান আর্লি এজ। আর্লি এজটাকে তোমরা চাইল্ডহুড করতে পারো, ইনফ্যান্সি করতে পারো, তোমরা যেরকম যেরকম ব্যবহার করতে পারো। ইট ইজ ক্রুশিয়াল টু কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং ফ্রম আর্লি এজ। মনে রেখো, মিসলেনিয়াস মিন্সে কিন্তু এই টাইপেরই ট্রান্সলেশন আসবে, ঠিক আছে? আবার পড়ে দিচ্ছি, ইট ইজ ক্রুশিয়াল টু কাল্টিভেট দ্য হ্যাবিট অফ রিডিং ফ্রম অ্যান আর্লি এজ। এরপরে কি বলা রয়েছে? যেসব শিশু ছোটবেলা থেকেই বই পড়তে শুরু করে তারা ভবিষ্যতে মেধাবী ও সৃজনশীল হয়ে ওঠে। ওকে, এই ফার্স্ট আনসারটার এই লাস্ট লাইনটা, এই যে লাইনটা, যেসব শিশু
ছোটবেলা থেকে বই পড়তে শুরু করে তারা ভবিষ্যতে মেধাবী ও সৃজনশীল হয়ে ওঠে। তো তাহলে আমরা কীরকম দেখব, এখানে বলা হয় যে চিলড্রেন অর্থাৎ যেসব শিশু চিলড্রেন হু স্টার্ট রিডিং অ্যাট এ ইয়াং এজ, যারা খুব কম বয়সে বই পড়তে আরম্ভ করে, গ্রো আপ টু বি ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ তারা প্রত্যেকেই যথেষ্ট ইন্টেলিজেন্ট হয়ে যায় এবং খুব ক্রিয়েটিভ হয়ে যায়। ক্রিয়েটিভ মানে সৃজনশীল, এটাই বই পড়ার একটা ক্ষমতা। ঠিক আছে, এর পরের লাইনটাতে আমরা লেখা রয়েছে দেখতে পাচ্ছি, বই পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন জাতির ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, সাহিত্য ইত্যাদি সম্পর্কে জানতে পারি। ইংরেজিতে আমরা কি দেখতে পাচ্ছি যখন ট্রান্সলেট করছি, থ্রু রিডিং অর্থাৎ বই পড়ার মাধ্যমে উই ক্যান লার্ন অ্যাবাউট দ্য হিস্ট্রি। দেখো খুব সুন্দর করে কিন্তু এগোচ্ছে ট্রান্সলেশনটা, যে আমরা এখানে পড়তে পারি হিস্ট্রির ব্যাপারে, কালচার মানে সংস্কৃতি, সায়েন্স মানে বিজ্ঞান, লিটারেচার মানে সাহিত্য, অ্যান্ড আদার অ্যাসপেক্টস অফ ডিফারেন্ট নেশনস, এবং অন্যান্য দেশ বিদেশের ব্যাপারেও কিন্তু আমরা দারুণ করে জানতে পারি, তাই নয় কি? দেশ বিদেশের ব্যাপারে তথ্যও কিন্তু আমাদের হাতের মুঠোয় চলে আসে। খুব সুন্দর করে বলা আছে এটা। ইট চেঞ্জেস আওয়ার পার্সপেক্টিভস, এটা আমাদের পার্সপেক্টিভকে বদলে দেয়, অ্যান্ড গাইডস আস ইন নিউ ডিরেকশন, এবং আমাদেরকে একটি নতুন ডিরেকশনের দিকে নিয়ে যায়। ওকে, এইটা কোনটা? এটা এই পার্টটা। এটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এবং আমাদের নতুন দিক নির্দেশনা দেয়। এই যে নতুন দিক নির্দেশনা দেয়, এটাই কিন্তু এখানে বলা রয়েছে যে ইট চেঞ্জেস আওয়ার পার্সপেক্টিভ অ্যান্ড গাইডস আস ইন নিউ ডিরেকশন। আমাদের পার্সপেক্টিভ চেঞ্জ করে, অর্থাৎ আমরা যে কোনো বিষয়কে যেভাবে ভাবছি সেই বিষয়টা আমরা যত বই পড়বো, আমাদের ভাবনা চিন্তার ধরনটা, আমাদের দেখার যে ওয়ে অফ সিইং থিংস, ওয়ে অফ অবজার্ভিং থিংস, এগুলো তো বদলে যায়। সেই জিনিসটার কথাই কিন্তু এখানে বলা রয়েছে। ওকে, which is really really important. পরের লাইনটা একটু দেখে নিই আমরা। পরের লাইনটায় বলা রয়েছে, বর্তমান বিশ্বে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রভাব বাড়ছে, সেখানে বই পড়ার প্রতি মানুষের আগ্রহ কিছুটা কমে গেছে। বর্তমান বিশ্বে মানে আমাদের প্রেজেন্ট ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে যখন আমরা ট্রান্সলেশন করব। দেখো এখানে কি বলা রয়েছে, বর্তমান বিশ্বে যেখানে প্রযুক্তি এবং ইন্টারনেটের অভাব বাড়ছে, অর্থাৎ একদিকে ল্যাক রয়েছে যে প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রভাব বাড়ছে, সেখানে কিন্তু বই পড়ার আগ্রহ মানুষের মধ্যে কমে যাচ্ছে। এটাকে কীভাবে লিখবো? লেখা হচ্ছে, ইন টুডেস ওয়ার্ল্ড, অর্থাৎ আজকের দুনিয়াতে, ইন টুডেস ওয়ার্ল্ড where technology and internet are gaining influence, people's interest in reading, মানুষের পড়ার প্রতি আগ্রহ, has somewhat diminished, কোথাও গিয়ে একটা নষ্ট হয়ে যাচ্ছে। আবার পড়ে দিচ্ছি, ইন টুডেস ওয়ার্ল্ড, আজকের দুনিয়াতে, where technology and internet are gaining influence, যেখানে টেকনোলজি এবং ইন্টারনেট ইনফ্লুয়েন্স গেইন করছে, সেখানে কিন্তু পিপলস ইন্টারেস্ট ইন রিডিং হ্যাজ সামওয়াট ডিমিনিশড, মানুষের যেটা বই পড়ার প্রতি যে টানটা, সেটা কিন্তু কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। পরের লাইনটাতে আসছি, তারপরের লাইনে লেখা রয়েছে বাংলাটায়, কিন্তু বইয়ের যে মানসিক শান্তি এবং গভীরতার অনুভূতি পাওয়া যায়, তা অন্য কোনো মাধ্যম থেকে পাওয়া যায় না। আবার পড়ছি, কিন্তু বইয়ের যে মানসিক শান্তি এবং গভীরতার অনুভূতিটা আমরা পাই, সেটা অন্য কোনো মাধ্যম থেকে পাওয়া সম্ভব না। সেটাকে কিভাবে লিখছি আমরা? হাউএভার দ্য মেন্টাল পিস অ্যান্ড ডেপথ দ্যাট ক্যান বি গেইনড ফ্রম বুকস, ভালো করে দেখো, দ্য মেন্টাল পিস অ্যান্ড ডেপথ দ্যাট ক্যান বি গেইনড ফ্রম বুকস, খুব সুন্দর করে লিখেছে মেন্টাল পিস এবং গভীরতা, যেটাকে কিন্তু আমরা বই থেকে পেতে পারি, এটাকে লিখেছে দ্যাট ক্যান বি গেইন ফ্রম বুকস ক্যানট বি ফাউন্ড থ্রু এনি আদার মিডিয়াম, এটা আমরা অন্য কোনো মিডিয়ামে আর পেতে পারি না, অন্য কোনো মিডিয়ামেই আমরা পেতে পারি না, এটা সম্ভব নয়, কারণ এটা একটা সাইকোলজিক্যাল জার্নি। ওকে, কোনোভাবেই এটা পাওয়া সম্ভব নয়। আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ট্রান্সলেশন শেখা, এত সুন্দর করে শিখলে একদম ধরে ধরে। তারপরের লাইনটাতে সকলকে আসতে অনুরোধ করবো, লেখা রয়েছে, বই আমাদের বন্ধু যা আমাদের কখনোই একা থাকতে দেয় না। আবার পড়ছি, বই আমাদের বন্ধু যা আমাদেরকে কখনোই একা থাকতে দেয় না। কি লেখা রয়েছে? বুকস আর আওয়ার ফ্রেন্ডস দ্যাট নেভার লেট আস ফিল অ্যালোন, বই আমাদের বন্ধু যেটা আমাদেরকে কখনো একা থাকতে দেয় না। এরপরে লেখা রয়েছে, জীবনের বিভিন্ন সংকট বা সমস্যার মধ্যে পড়লে বইয়ের সাহায্যে আমরা সঠিক সমাধান পাই। জীবনে যখন কোনো সংকটের বা সমস্যার মধ্যে পড়ি, তখন নাকি বই আমাদেরকে সমাধান দেয়। সুতরাং সমাধানের ইংরেজি কি? সমাধান হচ্ছে সলিউশন। এবার ইংরেজিটা আমরা দেখে নিই ট্রান্সলেশনটা। ওয়েন ফেসড উইথ লাইফস ক্রাইসিস অ্যান্ড প্রবলেমস, যখন আমরা জীবনের ক্রাইসিস এবং সমস্যাগুলো দিয়ে জুঝি, অর্থাৎ আমাদের যখন সামনে এসে পড়ে, উই ক্যান ফাইন্ড দ্য রাইট সলিউশন উইথ দ্য হেল্প অফ বুকস, আমরা সেই মুহূর্তে
বইয়ের সাহায্যে কিন্তু একটা রাইট সলিউশন পাই। ওকে, তারপরের বাংলাটা বলা রয়েছে, বই পড়া আমাদের ব্যক্তিত্ব বিকাশেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। বই পড়া আমাদের ব্যক্তিত্ব বিকাশেও কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখে, অর্থাৎ আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে। তুমি যত বই পড়বে তত তোমার ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। তো রিডিং অলসো প্লেজ আ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। রিডিং, এখানে তুমি রিডিং বুকস করতে পারো, রিডিং বুকসও করতে পারো, কিন্তু এখানে করিনি কারণে পুরো বিষয়টা জনরাটাই তো রিডিং নিয়ে, তাই রিডিং বুকস কথাটা ব্যবহার করি। তো রিডিং অলসো প্লেজ আ সিগনিফিকেন্ট রোল ইন ডেভেলপমেন্ট অফ আওয়ার পার্সোনালিটি। আমাদের ব্যক্তিত্বের বিকাশে কিন্তু এটা সাহায্য করে। দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান, এটা প্রত্যেকের জন্যই এসেনশিয়াল টু ডেভেলপ আ রেগুলার হ্যাবিট অফ রিডিং, এটাকে ডেভেলপ করা যে একটা রেগুলার হ্যাবিট অফ রিডিং। এটারই বাংলাটা হচ্ছে, তাই আমাদের সকলের উচিত নিয়মিত বই পড়ার অভ্যেস গড়ে তোলা। সকলের উচিত নিয়মিত বই পড়ার অভ্যেস গড়ে তোলা এবং বইয়ের জগতে ডুবে যাওয়া। এটার ইংরেজিতে আমরা কি দেখছি, দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল, প্রত্যেকে লাস্ট লাইনটা মন দাও ট্রান্সলেশনটা, দেয়ারফর ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু ডেভেলপ আ রেগুলার হ্যাবিট অফ রিডিং। প্রত্যেকের জন্য খুব এসেনশিয়াল একটা রেগুলার হ্যাবিট তৈরি করা। এই রেগুলার হ্যাবিট কথাটা মাথায় রাখবেন। অ্যান্ড ইমার্স, ইমার্স মানে নিজেকে পুরো একদম, ইমার্সের জায়গায় ইনগ্রস্টও লিখতে পারো, আমি এখানে লিখে দিচ্ছি। অ্যান্ড ইনগ্রস দেমসেলস ইন দ্য ওয়ার্ল্ড অফ বুকস, এখানে আমি একটা সিনোনিমও বলে দিলাম, যে নিজেকে ডুবিয়ে দেওয়া, পুরো একদম বইয়ের জগতে হারিয়ে যাওয়া। ওকে, এই ছিল আমাদের প্রথম ট্রান্সলেশনটা, খুব সুন্দর বই থেকে করা হয়েছে, যেখানে প্রত্যেকটা লাইন বাই লাইন একাধিক দ্বিতীয়বার সুন্দর করে বোঝানোর আমি একটা প্রয়াস করেছি। চলো মুভ অন করি দ্বিতীয় ট্রান্সলেশনটা। তো দেখো দ্বিতীয় ট্রান্সলেশনটা খুব সুন্দর মেসমারাইজিং একটা ট্রান্সলেশন হতে চলেছে, তোমাদেরকে আরও মানসিকভাবে বুঝ দিতে চলেছে যে মিসেলেনিয়াস নেমসের এই ক্লাসটা, ইংরেজির এই ক্লাসগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং তোমাদের জন্য অপরিহার্য হতে চলেছে। প্রত্যেকটা ক্লাস প্লিজ মিস করো না, এটা আমার একটা অনুরোধ থাকবে তোমাদের প্রত্যেকের কাছে। এখানে আমি প্রথমে বাংলাটা পড়ে দিচ্ছি। বলা রয়েছে, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির কাছে নির্ভরশীল ছিল খাদ্য, বসবাস এবং বেঁচে থাকার জন্য। প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর ও শান্তিপূর্ণ করে তোলে। গাছপালা, নদী, পাহাড়, পাখির ডাক সবকিছুই প্রকৃতির অংশ, যা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা এবং প্রশান্তি আনে। কিন্তু আধুনিক সময় মানুষের অসংযত কার্যকলাপ প্রকৃতির ওপর চাপ বাড়িয়ে তুলছে। বনভূমি নিধন, নদী দূষণ এবং বায়ু ও শব্দ দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ প্রাকৃতিক সম্পদ অযথা নষ্ট করছে, যার ফলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে, যেমন জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং। প্রকৃতির এই অবক্ষয় শুধুমাত্র আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও সংকটের মধ্যে ফেলছে। আমাদের সবার উচিত প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের প্রতি সচেতন থাকা। বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং জ্বালানির অপচয় রোধ করা জরুরি। প্রকৃতি আমাদের সবথেকে বড় সম্পদ, আর এটি রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রকৃতি সুরক্ষিত থাকলে আমাদের জীবন সুন্দর এবং সুস্থ থাকবে। এই ছিল আমাদের প্যাসেজটা বাংলা, এটাকে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে ইংরেজিতে। তো চলো আরও একবার প্যাসেজটা পড়ে নিই, যেটা তোমরা 3 থেকে 5 বার পড়বে। দ্বিতীয়বার পড়ছি। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির কাছে নির্ভরশীল ছিল খাদ্য, বসবাস এবং বেঁচে থাকার জন্য। প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে। গাছপালা, নদী, পাহাড়, পাখির ডাক সবকিছুই প্রকৃতির অংশ, যা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা এবং প্রশান্তি আনে। প্রশান্তি মানে আনন্দ, একটা শান্তিশীলতা, এসব আনে। কিন্তু আধুনিক সময়ে মানুষের অসংযত কার্যকলাপ প্রকৃতির ওপর চাপ বাড়িয়ে তুলছে। বনভূমি নিধন, নদী দূষণ এবং বায়ু ও শব্দ দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ প্রাকৃতিক সম্পদ অযথা নষ্ট করছে, যার ফলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে, যেমন জলবায়ু পরিবর্তন এবং গ্লোবাল ওয়ার্মিং। প্রকৃতির এই অবক্ষয় শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও সংকটের মধ্যে ফেলেছে। তারপরে বলা রয়েছে, আমাদের সবার উচিত প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের প্রতি সচেতন থাকা। বেশি বেশি গাছ লাগানো এবং প্লাস্টিক ব্যবহার কমানো। জ্বালানির অপচয় রোধ করাও জরুরি। প্রকৃতি আমাদের সবথেকে বড় সম্পদ, তাই এটি রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রকৃতি সুরক্ষিত থাকলে আমাদের জীবনও সুস্থ সুন্দর থাকবে। এই হচ্ছে আমাদের বাংলা প্যাসেজ, 2 বার পড়ে দিয়েছি। এবার ইংরেজিটাতে আসছে। ইংরেজিটাতে কি বলা আছে? বলা রয়েছে, হিউম্যান বিংস হ্যাভ অ্যান ইটার্নাল রিলেশনশিপ উইথ নেচার। সিন্স এনশিয়েন্ট টাইমস, humans have been dependent on nature for food,
shelter and survival. Nature makes our lives beautiful and peaceful. Trees, rivers, mountains, and chirping of birds. Everything is a part of nature that brings well being and tranquility to our daily lives. However, in modern times, human activities have increasingly put pressure on nature. Deforestation, river pollution, and air and noise pollutions are disrupting the balance of nature. People are recklessly wasting natural resources, leading to environmental issues such as climate change and global warming. This degradation of nature is not only threatening our lives but also endangering our lives of future generations. It is our responsibility to protect nature and be environmentally conscious. Planting more trees, reducing plastic use, and preventing the wastage of fuel are essential steps. Nature is the greatest asset. It is our duty to preserve it. If nature is protected, our lives will also remain beautiful and healthy. ওকে, এটা ছিল ইংরেজিটা। আমি একবার পড়ে শুনিয়ে দিলাম যাতে প্রোনাউন্সিয়েশন মিস্টেক তোমাদের না হয়, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং। এটা খুবই দরকারও, তার সাথে শুধু যে ইন্টারেস্টিং তা নয়। এবার আমি এটাকে লাইন বাই লাইন পড়ে দিচ্ছি। প্রথমে বলা রয়েছে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক চিরন্তন, অর্থাৎ যুগ যুগ ধরে আমাদের সাথে প্রকৃতির সম্পর্ক আছে। এটা কীভাবে লিখবো? হিউম্যান বিইংস হ্যাভ অ্যান ইটার্নাল রিলেশনশিপ উইথ নেচার। মানুষের নেচারের সাথে একটা ইটার্নাল রিলেশনশিপ আছে। এই ইটার্নালের জায়গায় তোমরা এভারগ্রিনও লিখতে পারো। কি লিখতে পারো? এভারগ্রিন। আমি লিখে দিচ্ছি এখানে। প্রাচীনকাল থেকেই মানুষ প্রকৃতির কাছে নির্ভরশীল ছিল খাদ্য, বসবাস এবং বেঁচে থাকার জন্য। তো সিন্স এনশিয়েন্ট টাইমস হিউম্যানস হ্যাভ বিন ডিপেন্ডেন্ট অন নেচার, অর্থাৎ প্রাচীনকাল থেকেই মানুষজন প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল ফর ফুড, ফর শেল্টার, অর্থাৎ ফুড মানে খাদ্য, শেল্টার মানে বাসস্থান, অ্যান্ড সার্ভাইভাল বেঁচে থাকার জন্য। প্রকৃতি আমাদের জীবনকে সুন্দর এবং শান্তিপূর্ণ করে তোলে। নেচার মেক্স আওয়ার লাইফস পিসফুল অ্যান্ড বিউটিফুল, সুন্দর এবং শান্তিপূর্ণ। গাছপালা, নদী, পাহাড়, পাখির ডাক এগুলো সবই প্রকৃতির অংশ, যা আমাদের দৈনন্দিন জীবনে সুস্থতা আনে এবং প্রশান্তি আনে। দেখো কিভাবে এই সেন্টেন্সটা ফরমেশন হচ্ছে। ট্রিজ, রিভার্স, মাউন্টেন অ্যান্ড দ্য চার্পিং অফ বার্ডস, পাখির ডাককে বলা হয় চার্পিং অফ বার্ডস। এভরিথিং ইজ এ পার্ট অফ নেচার, সবটাই প্রকৃতির অংশ। দ্যাট ব্রিংস ওয়েলবিং অ্যান্ড ট্রাঙ্কুইলিটি টু আওয়ার ডেইলি লাইফ। ট্রাঙ্কুইলিটি মানে হচ্ছে এক ধরনের মানসিক শান্তি। এরপরে কিন্তু আধুনিক সময় মানুষের অসংযত কার্যকলাপ প্রকৃতির ওপর চাপ বাড়িয়ে তুলছে, অর্থাৎ আধুনিক সময় মানুষের অসংযত কার্যকলাপ প্রকৃতির উপর চাপ বাড়িয়ে তুলছে। এটাকে আমরা কিভাবে লিখবো চলো একটু দেখে নিই। দেখো এখানে বলা রয়েছে হাউএভার ইন মডার্ন টাইমস, আজকের দিনে হিউম্যান অ্যাক্টিভিটিস হ্যাভ ইনক্রিজিংলি পুট প্রেশার অন নেচার, অর্থাৎ মানুষের যে ব্যবহার, আমাদের করা কাজগুলো নেচারের উপর বড্ড প্রেশার ফেলছে। বনভূমি নিধন, নদী দূষণ, বায়ু ও শব্দ দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থাৎ ডিফরেস্টেশন, রিভার পলিউশন। ডিফরেস্টেশন মানেই হচ্ছে বনভূমি নিধন করা, মানে বনভূমিকে নষ্ট করা, মাঝখান থেকে বুক চিরে রাস্তা করে দেওয়া, আজে বাজে ব্যাপারগুলো যেগুলো চলছে আমরা নিজেদের কারণে করছি, নিজেদের সুবিধার কারণে করছি, সেগুলোকে ডিফরেস্টেশন বলা হয়। নদী দূষণ হচ্ছে রিভার পলিউশন, অ্যান্ড বায়ু ও শব্দ দূষণের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থাৎ এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন আর ডিসরাপ্টিং দ্য ব্যালেন্স অফ নেচার। এয়ার অ্যান্ড নয়েজ পলিউশন, ডিসরাপ্ট মানে নষ্ট করে দেওয়া, কোনো ভারসাম্যকে, ব্যালেন্সটাকে নষ্ট করা। এরপরের লাইনটা রয়েছে মানুষ প্রাকৃতিক সম্পদ অযথা নষ্ট করছে, যার ফলে পরিবেশগত সমস্যার সৃষ্টি হচ্ছে। কীভাবে লিখবে? পিপল আর রেকলেসলি ওয়েস্টিং, মানে একদম ভাবছেও না ওয়েস্ট করার আগে। পিপল আর রেকলেসলি ওয়েস্টিং ন্যাচারাল রিসোর্সেস, ওকে, লিডিং টু এনভায়রনমেন্টাল ইস্যুস। বেশ কিছু এরকম পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে। বাংলায় কি লেখা? কী কী সমস্যা? জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে আর গ্লোবাল ওয়ার্মিং। এখানেও লেখা আছে সাচ অ্যাজ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, দুটোই হচ্ছে। ওকে, প্রকৃতির এই অবক্ষয় শুধু আমাদের নয়, ভবিষ্যৎ প্রজন্মের জীবনকেও সংকটের মধ্যে ফেলছে। So that this degradation of nature is not only threatening our lives but also endangering our lives of future generation. অর্থাৎ এই যে নেচারের যে এই যে অবনতিটা আমাদের হাতেই হচ্ছে, মানে আমরা নিজেদের হাতে যে নিজেদের প্রকৃতি মাকে গলা টিপে মারছি, এই ব্যাপারটা কিন্তু আমাদের যে ভবিষ্যতের জীবন সেটাকে এন্ডেঞ্জার্ড করে দিচ্ছে। এন্ডেঞ্জার্ডের মানে জানো? দেখবে আমরা কখনো কখনো বলি এন্ডেঞ্জার্ড স্পিসিস, মানে এই স্পিসিসটার কয়েকদিন পর বিলুপ্ত হয়ে যাবে, মানে আমরা বিলুপ্ত প্রায় হয়ে যেতে পারি। হতে পারে বাকি জন্তু জানোয়ার থাকলো, মানুষই থাকলো না, খুব বড় চান্সেস থাকতে পারে। ঠিক আছে, এবার
আমাদের সবার উচিত প্রকৃতিকে রক্ষা করা এবং পরিবেশের প্রতি সচেতন থাকা। ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট নেচার। এটা আমাদের যথেষ্ট রেসপন্সিবিলিটি প্রকৃতিকে রক্ষা করা, কারণ প্রকৃতি আমাদেরকে রক্ষা করেছে না। অ্যান্ড বি এনভায়রনমেন্টালি কনসিয়াস, অর্থাৎ পরিবেশের প্রতি সচেতন থাকা, অর্থাৎ এনভায়রনমেন্টালি কনসিয়াস মানে পরিবেশের প্রতি সজাগ থাকা। বেশি বেশি গাছ লাগাতে হবে, প্ল্যান্টিং মোর ট্রিজ, যেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা দেখতে পাচ্ছি। প্লাস্টিক ব্যবহার কমাতে হবে, রিডিউসিং প্লাস্টিক ইউজ। ওকে, জ্বালানির অপচয় রোধ করতে হবে, এগুলো জরুরি, অর্থাৎ প্রিভেন্টিং দ্য ওয়েস্টেজ অফ ফুয়েল ওয়েস্টেজটাকে কমাতে হবে, উইচ ইজ এসেনশিয়াল স্টেপস। এখানে দেখো আর লেখা আছে, এই সেন্টেন্স কনস্ট্রাকশনটা বুঝতে হবে, এখানে ইজ হবে না। প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর এটি রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব। প্রকৃতি আমাদের সব থেকে বড় সম্পদ, এটি রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব। কীরকমভাবে হবে? নেচার ইজ আওয়ার গ্রেটেস্ট অ্যাসেট। নেচার আমাদের গ্রেটেস্ট অ্যাসেট, নেচারের থেকে বড় অ্যাসেট আমাদের হয় না। এবার আমরা যদি এই লাইনটা দেখি যে প্রকৃতি আমাদের সব থেকে বড় সম্পদ, এটি রক্ষা করাই আমাদের অন্যতম দায়িত্ব। নেচার ইজ আওয়ার গ্রেটেস্ট অ্যাসেট। অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, তো ইট ইজ আওয়ার ডিউটি টু প্রিজার্ভ ইট। এটা আমাদের ডিউটি, এটা কোনো রিকোয়েস্টের ব্যাপার না, আমাদের সকলের ডিউটি তাকে বাঁচানো। প্রকৃতি সুরক্ষিত থাকলে আমাদের জীবনও সুন্দর ও সুস্থ থাকবে। তো নেচার ইজ প্রোটেক্টেড, আওয়ার লাইফ উইল অলসো রিমেইন বিউটিফুল অ্যান্ড হেলথি। ব্যাস, সুন্দর করে দুটো ট্রান্সলেশন হয়ে গেল। তো আজকে আমরা কি শিখলাম? আমরা আজকে শিখলাম আমাদের মিসেলেনিয়াস মেইনসের জন্যে কীভাবে আমরা ট্রান্সলেশন লিখবো, আর কীভাবে আমরা ম্যাক্সিমাম মার্কস ফেচ করতে পারবো, কোন কোন বিষয়গুলোকে আমরা মাথায় রাখলে পারবো। এরপরে তো তোমাদের জন্য প্রিভিয়াস ইয়ার্স পেপারও সলিউশন নিয়ে আসছি, সেটা তো কোনো সমস্যা নেই, সব কিছু কভার হয়ে যাবে। এবং আমরা দুটো ট্রান্সলেশন কিন্তু আজকে তোমাদের সামনে কমপ্লিট করালাম, একদম চুলচেরা বিশ্লেষণ করলাম তোমাদের সাথে। তো অবশ্যই আমি আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।